ওই তো কার একটা পায়ের শব্দ না? হ্যাঁ, শব্দই তো। কে একটা খালি পায়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে আসছে। তার বুক থেকে যেন পাষাণ নেমে গেল, এমনকি একটু হাসিও পেল। সে শুধু শুধু ভয় পেয়েছিল। চোরটা বোধহয় তার দিদিকে দেখে পালিয়ে গেছে। তখনই হয়তো ওই চেয়ার টেয়ার উল্টে গিয়ে কোনো শব্দ হয়েছে। পায়ের শব্দ কাছে আসতে আসতে একেবারে দরজার কাছে এসে থামল। ছোট বোন সাগ্রহে জিজ্ঞেস করল, দিদি এলে? কোনো উত্তর নেই, কিন্তু দরজার গায়ে কে যেন হাত দিল। তালাতে চাবিও লাগানো হলো। তারপর দরজাটা খুলেই অন্ধকারে কে যেন ঘরে ঢুকলো। দিদি? আবার কোনো জবাব নেই। হঠাৎ তার মনে হলো, এই আগন্তুক যদি তার দিদি না হয়। কথাটা মনে হতেই তার যেন পা পর্যন্ত হিম হয়ে উঠল। আমি আরজে অর্ণব। আজ কাহনে আপনাদের জন্য থাকছে বিখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের গল্প। আর এর জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ মিত্র ও ঘোষ পাবলিশার্স এবং শ্রী সবিতেন্দ্রনাথ রায়ের কাছে আমাদের এই গল্প পাঠের প্রয়াসে আমাদের পাশে থাকার জন্য। গজেন্দ্র কুমার মিত্রের গল্পের সাথে যারা পরিচিত তারা জানেন, লেখকের গল্পের শেষটা পড়ে আমাদের অনেক সময়ই থমকে যেতে হয়, এমনকি চমকেও যেতে হয়। আজকের গল্পটা সাহিত্যপ্রেমী শ্রোতারা আশা করি শেষ পর্যন্ত শুনবেন, কারণ না হলে সেই চমকটা ঠিক উপভোগ করতে পারবেন না। আজ কাহনে শ্রদ্ধেয় লেখকের যে গল্পটি শুনবেন তার নাম প্রেতের আলিঙ্গন। তবে গল্পটি অলৌকিক হলেও সাসপেন্স থ্রিলার হওয়ার উপকরণও গল্পের মধ্যে রয়েছে। কেন এই কথা বললাম গল্পটা শুনলেই বুঝতে পারবেন। গল্প পাঠে থাকছি আমি আরজে অর্ণব, থাকছে অরিজিৎ, সেয়তী, সিদ্ধার্থ, অলিভিয়া এবং সুভাষ। গল্প ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। 26শে মার্চ কাহনের জন্মদিন। খুব ইচ্ছে করছে যদি তার মধ্যে আমরা 25,000 সাবস্ক্রাইবারের ফ্যামিলি হতে পারি। যাই হোক, আর দেরি করব না, শুরু হচ্ছে গজেন্দ্র কুমার মিত্র রচিত অলৌকিক থ্রিলার কাহিনী প্রেতের আলিঙ্গন। কলেজ স্কোয়ারের এক শরবতের দোকানে তিন বন্ধুতে অনেক দিন পর দেখা। শৈলেন বলল, কিরে সুধাংশু, চেহারায় ভোল ফিরিয়ে ফেলেছিস যে? সুধাংশু জবাব দিল, আরে পশ্চিমের জল হাওয়া ভালো, ঘি দুধ সস্তা, যেমন খায় তেমনি মেহনত। তাকত হবে না কেন বল? তাকত তো হবেই। সুধীর ফোড়ন কেটে বলল, না মানে পকেটেও 2-1 পয়সার আগমন হচ্ছে, সেটা বল। সুধাংশু বলল, সেটা আর পাপ মুখে কি করে বলি বল? একে আজ মঙ্গলবার, এমনি তো মালক্ষীর যা স্বভাব, আসার চেয়ে যাওয়ার দিকেই তার ঝোঁক বেশি। শরবত এসে পৌঁছেছিল। কাগজের পাইপে মুখ দিয়ে কিছুক্ষণ শরবত টানার পর শৈলেন বলল, মাইরি সুধাংশু, একা তো ঢের করেছিস, এই গরমে এক বাটি করে আইসক্রিম খাইয়ে দে না, কে আশীর্বাদ করতে করতে খাই। সুধাংশু আশ্চর্য হয়ে বলল, এখনো আইসক্রিম খাস তোরা? নে ছেলে মানুষ আছিস রে। তবে কি তোর বিশ্বাস বুড়ো হয়ে গেছি? আরে আইসক্রিম যখন খেতুম তখন গোঁপ ওঠেনি, তখন অন্ধকারের দেশে যেতে গেলে ভূতের ভয় করত। সুধীর ফুট কেটে বলে উঠল, তার মানে তুই বলতে চাস আর ভূতের ভয় করে না, এই তো? সুধাংশু হো হো করে হেসে উঠল, ভূত? ভূত? সত্যি? তারপর নিজের বলিষ্ঠ দেহটার দিকে একবার চোখ বুলিয়ে এবং দৃঢ় মাংসপেশিগুলো হাত দিয়ে অনুভব করে বলল, এই দেহের কাছে ভূত ঘেঁষবে তোর মনে হয়? সুধীর কিছু বলল না, শুধু হাসল। কি রে হাসছিস কেন? ভূতের ভয়টা না জুয়ানদেরই বেশি, বড় ওই চিমড়েদের কাছে খুব একটা ঘেঁষে না। ধুর, ও আমি বিশ্বাস করি না। শোন, দেহে যাদের বল কম ওই তাদের মনের বলও কম। এই ছোকরা, 1 কাপ করে 3টে আইসক্রিম দিয়ে যাও। তোর বলিষ্ঠ দেহের জয় হোক, আমরা ভূতের ভয় করে
আর আইসক্রিম খেয়েই যেন ইহকালটা কাটিয়ে যেতে পারি। 2 চামচ আইসক্রিম মুখে পুরে হঠাৎ সুধীর বলল, আচ্ছা, বড়াই তো করছিস গো, হ্যাঁ? থাকতে পারবি একটা ভূতের বাড়িতে একলা সারা রাত? আলবাত পারি। বাজে 150 টাকা। বেশ, 150 টাকাই ঠিক রইল। মানিকতলায় আমার এক মাসির বাড়ি আছে। সেই বাড়িতে আসছে শনিবার যদি সারা রাত কাটাতে পারো, সকালবেলা 150 টাকা একেবারে গুনে গুনে দেব। আর যদি ভয় পাও কিংবা ওই ছুটে বেরিয়ে যাও, তাহলে তুমি আমায় ওই 150 টাকা দেবে। হ্যাঁ? সুধাংশু এর মধ্যে বেশ উত্তপ্ত হয়ে গিয়েছিল। সে বলল, এই শোন, আমি যদি থাকতে না পারি আমি 200 টাকা দেব, কিন্তু আমায় একটা পিস্তল জোগাড় করে দিতে হবে। আমারটা আমি এটোয়াতে রেখে এসেছি। ওই তো বাবা, ভাবনায় ফেললে। পিস্তল পাই কোথা? লাইসেন্স আমাদের নেইও, আর পুলিশ দেবেও না। শৈলেন সেই সমস্যার সমাধান করে দিল। আচ্ছা, সে ব্যবস্থা আমি করব। আমার সেজদা পুলিশ ইন্সপেক্টর, এক রাতের জন্য তার পিস্তল আমি চেয়ে নিতে পারবো মনে হয়। ব্যাস, তাহলে আর কিছু বলবার নেই, তাই তো? না, আর কিছু না। তাহলে ওই কথাই পাকা রইল। শনিবার সন্ধ্যায় তুমি খেয়ে দিয়ে আমার বাসায় আসবে। কিন্তু হ্যাঁ, আমি এখন থেকেই একটা বিষয় সাবধান করে দিচ্ছি, যে সেদিন আবার অমাবস্যা। তা যদি কিছু হয় আমাকে কিন্তু দায়ী করতে পারবে না, ঠিক আছে তো? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। শনিবার সন্ধ্যাবেলা যেখানে গিয়ে ট্যাক্সি থামল, সেখান থেকে বাড়িটা প্রায় মিনিট 10-এর রাস্তা। দুধারে নিবিড় বন, তার মধ্যে দিয়ে পায়ে হাঁটা কাঁচা রাস্তা। সরকারি রাস্তার মোড়ে একটা গ্যাসের আলো ছিল, কিন্তু সেখানে সেসবের বালাই নেই। মাঝে মাঝে এক একটা কেরোসিনের আলো জ্বলছে, কিন্তু তাতে আলো অপেক্ষা অন্ধকারই বেশি। সেই অন্ধকারের মধ্যে অশান্ত ঝিঝি পোকার ডাকও যেন বিভীষিকার সৃষ্টি করে। প্রায় 10 মিনিট চলবার পর একটা ভাঙা খোলার ঘর এবং তার পাশে একটা ভাঙা দোতলা বাড়ি চোখে পড়ল। বাড়িটা যে খুব জরাজীর্ণ তা নয়, কিন্তু বহুদিন অব্যবহৃত পড়ে থাকার জন্য সেটা বাসের অযোগ্য হয়ে উঠেছে। বাড়িটার সামনে এককালে বাগান ছিল, কিন্তু সেটাও এখন গভীর অরণ্যে পরিণত হয়েছে। দরজায় একটা ভারী তালা লাগানো ছিল। সুধীর পকেট থেকে চাবি বের করে তালাটা খুলে ফেলল। শৈলেন টর্চ জ্বালিয়ে পথ দেখিয়ে দোতলায় উঠল। সিঁড়ি যেখানে শেষ হয়েছে সেটা একটা দালান। দালানের শেষে যেই ঘর, সেই ঘরের দরজা খুলে ফেলে সুধীর ঘরের মধ্যে ঢুকে পড়ল। পেছনে শৈলেন এবং সুধাংশু। সুধীর পকেট থেকে বাতি ও দেশলাই বের করে একটা বাতি জ্বালল। তারপর বাতিটা টেবিলের ওপর রেখে বলল, এই দেখো, আজ সকালে এসে ঘরটা সাফ করে এই সমস্ত ফার্নিচার এনে একেবারে ঠিক করে রেখে গেছি। দেখে শুনে নাও, ঠিক আছে কিনা? বাতির ক্ষীণ আলোতে সুধাংশু দেখল একটা দড়ির খাটিয়া, একটা ক্যাম্প চেয়ার আর ছোট্ট একটা টেবিল ঘরে আনা রয়েছে। খাটিয়াতে একটা শতরঞ্জি, একটা ধোয়া চাদর, একটা বালিশ দিয়ে বিছানার মতোও করা আছে। ঘরের কোণে একটা ছোট্ট এবং একটা কাঁচের গ্লাস পর্যন্ত রয়েছে। সুধাংশু বলল, বাবা, এই যে রীতিমতো সংসার সাজিয়ে ফেলেছিস দেখছি। না না, আর কিছুই চাই না, একটা রাত কাটাবার জন্য এটাই যথেষ্ট। শৈলেন পকেট থেকে একটা ছোট্ট ব্রাউনিং বের করে টেবিলে রেখে বলল, 6 রাউন্ড গুলি আছে এই রিভলভারটায়, আর সে তো তুমি দেখেই বুঝতে পারবে, তোমার যখন আছেই। সুধীর বলল, বাতিটা জ্বলুক, কিন্তু দেশলাই পাবে না। যদি নিভে যায় তাহলে অন্ধকারই থাকতে হবে। তবে হ্যাঁ, তোমার সময় কাটাবার জন্য একখানা বইও এনেছি, আমি দিয়ে যেতে পারি। এই খুব ভালো হয় মায়েরি, তোরা যখন বললি আমি কিছুই সঙ্গে আনতে পারবো না, তখন আর কোনো কথাই মনে হয়নি। এই বইটার কথাই ভাবছিলাম আর কি। থাক, রেখে যা। এই যে রইল তোমার বই। টেবিলের ওপর বই রেখে সুধীর এবং শৈলেন বের হয়ে গেল। দরজা বন্ধ করার আগে সুধীর শুধু গলা বের করে বলে গেল, আচ্ছা, আমি কিন্তু এই রাত 4টের সময় আসবো, ঠিক আছে? দেখে রাখ, এখনও ভালো করে ভেবে দেখ। এর আগে কিন্তু এখানে যে রাত কাটিয়েছিল, পরের দিন সকালবেলা তার মৃতদেহটাই শুধু পাওয়া গিয়েছিল। কে যেন ওই গলা টিপে মেরে রেখে গিয়েছিল।
সুধাংশু তাড়া দিয়ে বলল, আচ্ছা হয়েছে হয়েছে, যা। দরজা ভেজিয়ে দিয়ে তারা চলে গেল। সুধাংশু এবার ভালো করে ঘরটার দিকে তাকিয়ে দেখল ঘরটার গঠন অদ্ভুত। জানলা মাত্র একটা, কিন্তু দরজা দুটো। একটা দিয়ে তারা এইমাত্র বের হয়ে গেল, আর একটা যেন পাশের ঘরে যাওয়ার জন্য বানানো হয়েছে বলে মনে হলো। প্রথম দরজাটা ভেতর থেকে সুধাংশু ভালো করে খিল এঁটে বন্ধ করে দিল, কিন্তু দ্বিতীয় দরজাটার কাছে গিয়ে দেখল তার কোনো খিল নেই, ভেঙে গেছে। টেনে দেখল খোলে না, মনে হচ্ছে ওই ঘর থেকে বন্ধ। এত বড় ঘরে একটা মাত্র জানলা রাখার কোনো অর্থই বোঝা গেল না। সুধাংশু অত্যন্ত রাগ করল ভূতের ওপর। বিশেষ করে এই ঘরটাই কেন? এই গরমে হয়তো অন্য ঘরে জানলার সংখ্যা বেশি ছিল, সেখানে ভূত আসতে পারত। কিন্তু বাতির আলো একবার হঠাৎ উজ্জ্বল হয়ে উঠতে সুধাংশু দেখল আরও একটা জানলা আছে, কিন্তু কোনো কারণে সেটার পাল্লা দুটো বন্ধ, অর্থাৎ স্ক্রু দিয়ে আটা। কিছুক্ষণ চেষ্টা করেও যখন খোলা গেল না, বরং সমস্ত শরীরটা ঘর্মাক্ত হয়ে উঠল, তখন সুধাংশু হাল ছেড়ে অন্যদিকের জানলাটা ভালো করে খুলে দিল। তারপর এসে চেয়ারটায় বসল। জানলা একে সেই একটি মাত্র, তার উপর আবার একটা প্রকাণ্ড গোছের ডালে তার মুখটা প্রায় আচ্ছন্ন। হাওয়া একটুও নেই। অসহ্য গরমে সুধাংশু অস্থির হয়ে উঠল। আপন মনেই বলে উঠল, ভূত না হাতি, শুধু শুধু আমাকে কষ্ট দেওয়া। কি গরম রে ভাই। খানিকটা ইতস্তত করে বইটা টেবিল থেকে তুলে নিল। সেটা একটা বিলিতি গল্পের বই। নাড়াচাড়া করে দেখল তার সব গল্পগুলোই ভূতের গল্প। একবার সে রেখে দিল, কিন্তু তার ঘুমাবার কোনো ইচ্ছে ছিল না, সুতরাং আবার সেই বইটাই তুলে নিল। পাতা উল্টাতে উল্টাতে নজরে পড়ল একটা গল্পের পাশে লাল পেন্সিলের দাগ রয়েছে। কৌতূহলবশত সেটাই সে পড়তে আরম্ভ করল। গল্পটা ঠিক এরকম। এক ভদ্রলোক তার 2 মেয়ে নিয়ে ময়দানের একটি বাড়িতে নতুন ভাড়া এলেন। যেদিন ভাড়া নিয়ে নতুন বাড়িতে এলেন, সেদিনই তাকে বিশেষ একটা কাজে লন্ডন যেতে হলো। ফলে কুমারী মেয়ে দুটি সেই নতুন জায়গায় সম্পূর্ণ অসহায় অবস্থায় থাকল। বড় মেয়েটার বয়স বেশি, তাই তার সাহসও ছোট মেয়েটার থেকে অনেকটা বেশি। সেই ছোট বোনকে ভরসা দিল এবং বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করে ওপরের একটা ঘরে 2 বোন মিলে এক বিছানায় ঘুমলো। অল্প একটু তন্দ্রার মধ্যেই ছোট মেয়েটা স্বপ্ন দেখল কে যেন তার দিদির গলা কেটে মেরে ফেলেছে এবং তাকেও অন্ধকারের মধ্যে যেন গলা টিপে মারতে আসছে। সে যেন অশরীরী দেহ। দারুণ আতঙ্কে তার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি পাশে হাত দিয়ে দেখল তার বড় বোন গভীর ঘুমে আচ্ছন্ন। সেও তখন নিশ্চিন্ত হয়ে আবার ঘুমাবার চেষ্টা করল। ঠিক এই সময় যেন মনে হলো নিচে কি একটা শব্দ হলো। ছোট মেয়েটার গায়ে কাঁটা দিল। সে কান পেতে ভালো করে শুনবার চেষ্টা করল। আবার সেই রকম একটা শব্দ কানে এলো, চাপা একটা অস্ফুট শব্দ। মনে হলো কেউ যেন খুব সাবধানে চলাফেরা করছে। এইবারে সে দিদিকে ঘুম থেকে তুলে শুকনো কণ্ঠে তার ভয়ের কারণ দিদির কাছে খুলে বলল এবং খুব সংক্ষেপে তার স্বপ্নের বিবরণও জানিয়ে দিল। তার দিদি হেসে উঠল, বলল, দূর পাগলি, ভূত না আরো কিছু, চোরটোর হবে। দাঁড়া, আমি ওকে জব্দ করে দিচ্ছি। ছোট বোন ভয় পেয়ে বলল, তুমি যাবে নাকি নিচে? যাবো বই কি, দেখ না একটা মজা করছি। খালি পায়ে চুপি চুপি নিচে গিয়ে একেবারে হঠাৎ ওর সামনে হাজির হব। অন্ধকারে ওই সাদা চেহারা নিঃশব্দে সামনে হাজির হলে বাছাধন ভয়েই অজ্ঞান হয়ে যাবে। ছোট বোন কিন্তু এতেও খুব একটা ভরসা পেল না। বলল, যেও না, আমার বড্ড ভয় করবে। দিদি তার গালটা টিপে দিয়ে বলল, আচ্ছা, বরং এক কাজ করছি, বাইরে থেকে চাবি দিয়ে যাচ্ছি, তাহলে তো আর ভয় করবে না। এই কথার পরেই বড় বোন নিঃশব্দে খাট থেকে নেমে পড়ল। তারপর খালি পায়ে ঘরের বাইরে গিয়ে বাইরে থেকে খুব আস্তে করে দরজা বন্ধ করে চাবি দিয়ে দিল।
তারপর আবার সব নিস্তব্ধ। এদিকে ছোট বোন বেচারি ভয়ে কাঠ হয়ে পড়ে রইল এবং লেপের মধ্যেও সেই প্রচণ্ড শীতেও ঘেমে উঠল। প্রায় 2-3 মিনিট পরেই কিন্তু নিচ থেকে বিশ্রী একটা শব্দ এলো, কি যেন একটা ভারী জিনিস পড়ার মতো, যেন একটা অস্ফুট আর্তনাদ। তারপরেই সব চুপচাপ। তবে কি তার গলায় যেন কি একটা পুটুলির মতো ঠেলে উঠল, হাত পা অসাড় হয়ে এলো। সে ডাকলো, দিদি, দিদি। ওই তো কার একটা পায়ের শব্দ না? হ্যাঁ, শব্দই তো। কে একটা খালি পায়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে আসছে। তার বুক থেকে যেন পাষাণ নেমে গেল, এমনকি একটু হাসিও পেল। সে শুধু শুধু ভয় পেয়েছিল। চোরটা বোধহয় তার দিদিকে দেখে পালিয়ে গেছে। তখনই হয়তো ওই চেয়ার টেয়ার উল্টে গিয়ে কোনো শব্দ হয়েছে। পায়ের শব্দ কাছে আসতে আসতে একেবারে দরজার কাছে এসে থামল। ছোট বোন সাগ্রহে জিজ্ঞেস করল, দিদি এলে? কোনো উত্তর নেই, কিন্তু দরজার গায়ে কে যেন হাত দিল। তালাতে চাবিও লাগানো হলো। তারপর দরজাটা খুলেই অন্ধকারে কে যেন ঘরে ঢুকলো। দিদি। আবার কোনো জবাব নেই। হঠাৎ তার মনে হলো, এই আগন্তুক যদি তার দিদি না হয়। কথাটা মনে হতেই তার যেন পা পর্যন্ত হিম হয়ে উঠল। সে প্রাণপণে তবু একবার ডাকল, দিদি এলে? তবুও সাড়া নেই। কিন্তু পায়ের শব্দ বিছানার কাছেই আসছে ক্রমশ। হয়তো তার দিদি তার সঙ্গে রসিকতা করছে। সে চরম সাহসে ভর করে বলল, দিদি, তুই ভয় দেখাচ্ছিস বুঝি? তবুও জবাব নেই। তার কান্না পেতে লাগলো। সে মরিয়া হয়ে লেপটা মুখের ওপর টেনে কাত হয়ে পড়ে রইল। পায়ের শব্দ কিন্তু এবারে একেবারে বিছানার পাশে এসে থামল। তারপরেও মনে হলো কে যেন লেপের ওপর হাত দিয়ে কি একটা খুঁজছে। আর সে চুপ করে থাকতে পারল না। প্রথমে সে লেপের বাইরে হাত দিয়ে আগন্তুককে অনুভব করার চেষ্টা করল, কিন্তু তার গায়ে হাত ঠেকতেই একটা চটচটে তরল কোনো একটা জিনিস তার হাতে লেগে গেল। সে অস্ফুট আর্তনাদ করে কোনো রকমে বিছানার অন্য দিক দিয়ে নেমে পড়ল। তারপর আন্দাজে দেওয়ালের কাছে গিয়ে হাতড়ে হাতড়ে আলো সুইচটা খুঁজে বের করল। সঙ্গে সঙ্গে ঘর আলোয় ভরে উঠল। সে দেখল বিছানার পাশে দাঁড়িয়ে তার বড় বোনই বিছানা হাতড়াচ্ছে, কিন্তু তার গলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কে যেন কেটে দিয়েছে। সমস্ত শরীর রক্তে ভাসছে। একটা চিৎকার করে উঠে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন ভোরবেলা তাদের বাবা ফিরে এসে দেখলেন একটি মেয়ের মৃতদেহ মেঝেতে পড়ে রয়েছে। আরেকটি মেয়ে ঘোর উন্মাদ অবস্থায় বিছানায় পড়ে প্রলাপ বকছে। আরও খোঁজ খবর করে জানা গেল সেদিনই রাত্রে কাছের পাগলাগারদ থেকে একটা পাগল পালিয়ে গিয়েছিল। তাকে সম্প্রতি আবার ধরা হয়েছে এবং তার হাতে পাওয়া গেছে একটা রক্তমাখা খুর। বড় মেয়েটির গলা কেটে দিয়ে হয়তো সে বাইরে পালিয়ে গিয়েছিল, কিন্তু সেই অর্ধমৃত অবস্থাতেও বড় বোন ছোট বোনকে সতর্ক করতে এসেছিল কোনো এক অসাধারণ ইচ্ছাশক্তির বলে। অত্যন্ত বিশ্রী গল্প। সুধাংশুর ভীষণ রাগ হতে লাগলো সুধীরের ওপর। এ নিশ্চয়ই তার শয়তানি। বিশেষ করে এইরকম একটা বই এখানে রাখার আর কি উদ্দেশ্য থাকতে পারে। সে রাগ করে বইটা ছুঁড়ে ফেলল টেবিলের ওপর এবং সেই বইয়ের সাথে ধাক্কা খেয়ে ঘরের বাতিটা মাটিতে পড়ে নিভে গেল। দেশলাই নেই, এটাও বদমাইশি। কেন রে বাপু, কেরোসিনের আলো দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? অন্তত দেশলাই একটা। কিন্তু সে যা হোক, নিবিড় অন্ধকারে বসে কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে লাগলো তার। সে হাত বাড়িয়ে রিভলভারটা মুঠো করে ধরে বিছানায় গিয়ে বসল এবং সেটাকে সযত্নে বালিশের নিচে রেখে শুয়ে পড়ল। এই কথা সে কথা নানা রকম চিন্তার মধ্যে কখন যে তার মন ওই গল্পটার কথা ভাবতে শুরু করেছে তা সে বুঝতেই পারেনি। হঠাৎই তার সেই বীভৎস পরিসমাপ্তিতে সারা দেহ যেন শিউরে উঠতে লাগলো। সে
দেখ, বিরক্তিকর যত গল্প। বলে জোর করে যেন সে বিশ্রী চিন্তাকে মন থেকে দূর করে দিল। তারপর বালি ব্রিজের কথা, পাটেকারের কথা, টাটার ডিভিডেন্ড এসব ভাবতে চেষ্টা করতে করতে ঘুমিয়ে পড়ল। বোধহয় আধ ঘন্টাও ঘুমোয়নি। কি যেন একটা শব্দে তার সমস্ত তন্দ্রা কেটে গেল, কারণ এর আগেই সে একটা স্বপ্ন দেখছিল। একটা মুন্ডহীন দেহ, বাংলায় যাকে স্কন্ধকাটা বলে, সে যেন অন্ধকারের মধ্যে তাকে জড়িয়ে ধরতে আসছে। আবারও একটা শব্দ, খুব সামান্য, খুব পরিষ্কার। সে সোজাসুজি উঠে বসল। মুখ চোখে প্রথমটা কিছুই ঠাওর হলো না। পরে যখন চোখ কিছুটা অভ্যস্ত হয়ে এলো, তখন সেই অন্ধকারেই যেন কৃষ্ণবর্ণ কোনো একটা বস্তুর অস্তিত্ব সে অনুভব করল। সেই বস্তুটা যেন ওপাশের কোণে, কিন্তু খুব ধীরে ধীরে কাছে আসছে। জানলা দিয়ে যেটুকু নক্ষত্রের আলো আসতে পারত, তাও বৃহৎ কাঁঠাল গাছে বাধা পেয়ে ফিরছে। আরেকবার দেশলায় শোক তার প্রবল হয়ে উঠল। অস্ফুট স্বরে সুধীরের সম্বন্ধে একটা কটূক্তি করে বালিশের নিচ থেকে রিভলভারটা বের করে নিল। তারপর প্রশ্ন করল, কে? হঠাৎ যেন সেই অযাচিত বস্তুর অগ্রগমনে বাধা পড়ল, কিন্তু সে ক্ষণিকের জন্য মাত্র। একটু পরেই সে আবার তার দিকে অগ্রসর হতে লাগল, অত্যন্ত ধীরে, অত্যন্ত নিঃশব্দে। হঠাৎ সুধাংশুর মনে হলো সে ভয় পাচ্ছে। পরক্ষণেই সে শব্দ করে হেসে উঠল, বলল, কে বাবা তুমি? মিছিমিছি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো কেন? কোনো জবাব নেই। কপালে যেন ঘাম দেখা দিল, কিন্তু সে ভয়ে নয় নিশ্চয়ই। যা গরম, ঘাম তো হতেই পারে। বুকের মধ্যে একটু দ্রুত হৃদস্পন্দনের আভাস পাওয়া গেল। ভয়? পাগল নাকি? তার আবার ভয়? কিন্তু কি ওটা? সাড়া দেয় না কেন? তার রাগ ধরল। একটু যেন রাগত স্বরেই সে বলে উঠল, শোনো, এই যেই হও, চটপট সাড়া দাও, নাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তবুও সেই আওয়াজটা তার দিকে এগোতে থাকল। নিজের অজ্ঞাত সারেই সুধাংশু একটু পেছনে সরে বসল। হঠাৎ তার সেই গল্পটার কথা মনে পড়ল, ছোট্ট বোনটির অবস্থার কথা। পিঠে শিরদাঁড়ার কাছ থেকে একটা হিমশীতল প্রবাহ যেন পায়ের কাছে নামতে লাগলো। সে চিৎকার করে বলে উঠল, সাড়া দাও বলছি শিগগির, না হলে কিন্তু আমি গুলি করব। আমাকে ভয় দেখাবার চেষ্টা কিন্তু বৃথা। হ্যাঁ, আমি ভয় পাওয়ার ছেলে নই, দেখতেই পাচ্ছ। তবুও সাড়া নেই। আরও একটু পিছিয়ে সুধাংশু বলল, সাড়া না দাও নাই দিলে, কিন্তু কাছে এগোচ্ছ কেন? দাঁড়াও, দাঁড়াও বলছি, আমি কিন্তু গুলি করব। 3 পর্যন্ত গোনার সঙ্গে সঙ্গে কিন্তু গুলি করব। আমি কিন্তু বলে দিচ্ছি, আমি গুলি করব। তবুও সে অগ্রসর হচ্ছে সুধাংশুর দিকে। 1, 2, এখনো সরলে না তো? 3। সুধাংশুর অব্যর্থ লক্ষ্যের খ্যাতি ছিল। গুলি সেই অন্ধকারময় জীবের বুকের ভেতর দিয়ে চলে গেল, কারণ এতক্ষণে তাকে মনুষ্যাকৃতি বলেই বোধ হচ্ছে। কিন্তু তবুও সে কাছে আসছে বিছানার কাছে। এবার সুধাংশু নিজের কাছে স্বীকার করতে বাধ্য হলো যে সে ভয় পেয়েছে। তার গলার আওয়াজ শুকনো হয়ে উঠল, সারা দেহ যেন অসাড় হয়ে এলো। এখনো থামলে না তো? আমি কিন্তু আবার গুলি করব। সে আবার গুলি করল। কিন্তু তবুও সেই রহস্যময় আগন্তুকের গতিতে বাধা পড়ল না, বরং যেন এইবারই সে তার দিকে হাত বাড়াচ্ছে বলে মনে হলো, আলিঙ্গনের মতো। সুধাংশু বিছানার শেষ প্রান্তে সরে গেল। ওপাশে দেওয়াল, সামনে প্রসারিত বাহু বিভীষিকা। সে পাগলের মতো অবশিষ্ট 3টি গুলি নিক্ষেপ করল। আর গুলি নেই। 6 ঘরা পিস্তলের শেষ গুলিটিও বের হয়ে গেল। তবুও সেই অশরীরী প্রেতমূর্তি তাকে আলিঙ্গন করবার জন্য হাত বাড়াচ্ছে। আরো কাছে, আরো। সুধাংশু বিকট চিৎকার করে উঠল।
খালি গায়ে ঘরমাক্ত অবস্থায় সুধীর ছুটে এসে ঘরে ঢুকল। বলল, সর্বনাশ হয়েছে, সুধাংশু কোলাপস করেছে। শৈলেন বলল, সে কি? সুধীর তখনও হাঁপাচ্ছিল। বলল, আরে ও যে এত নার্ভাস সেটা তো আমার জানাই ছিল না। তাহলে এখন উপায়? উপায় কিচ্ছু নেই, এখন পালাতে হবে আমাদের। একবার ডাক্তার ডাকলে হতো না? আরে খুনের দায় পড়বার জন্য নাকি? চল চল এখান থেকে। এর বছর তিনেক পরে রাঁচিতে একটা চায়ের দোকানে সুধীর এবং শৈলেন বসে চা খাচ্ছিল। পরের দিন সার্কাস দেখতে যাবার আলোচনা হচ্ছে এবং তার সঙ্গে এক এক চুমুক চা চলছে। এমন সময় হঠাৎ শৈলেনের হাত থেকে এক ঝলক গরম চা ছিটকে পড়ল সুধীরের কোলে। সুধীর একটা ভালো রকমের কটূক্তি করতে গিয়েও শৈলেনের মুখের দিকে তাকিয়ে থেমে গেল, কারণ শৈলেনের মুখ ছাইয়ের মতো সাদা হয়ে গিয়েছিল, হাত পা ঠকঠক করে কাঁপছিল। কিন্তু পরক্ষণেই শৈলেনের দৃষ্টি অনুসরণ করে দোকানের প্রবেশপথের দিকে তাকিয়ে সেও যেন নিমেষে পাষাণে পরিণত হয়ে গেল। সুধাংশু স্মিত মুখে দোকানে ঢুকে তাদের দিকে এগিয়ে আসছিল। শৈলেন অস্ফুট স্বরে বলল, তুই তুই বেঁচে আছিস এখনো? সুধাংশু বলল, কেন, তোরা কি ভেবেছিলি আমি মরে গেছি? সুধীর বলল, প্রায় তাই রে, তোর যে সবটাই বড়াই, তুই যে অত ভয় পাবি সেটা কে জানতো বল। তারপর থেকে সত্যি আমি আর কারোর দিকে যেন চোখ তুলেই তাকাতে পারিনি। সুধাংশু শৈলেনের ডিশ থেকে খানিকটা মামলেট তুলে চিবোতে চিবোতে বলল, এই সেদিনের ব্যাপারটা কি বল দেখি, আমার তো কিছুই মনে পড়ছে না। খালি মাঝে মাঝে মনে হচ্ছিল যেন একটা স্কন্ধ কাটা ধর দু হাত বাড়িয়ে গলা টিপতে আসছিল। আরে তোর গন্ধ কাটা না হাতি, আমি একটা কালো কাপড় মুড়ি দিয়ে তোকে ভয় দেখাচ্ছিলাম। শৈলেশ বলল, আর বাড়িটাও ওর মাসির নয়, খালি বাড়ি অনেক দিন পড়ে আছে, ওটা বিক্রির বিজ্ঞাপন দেখে ও দেখতে গিয়েছিল। তারপরে ওই তোর সঙ্গে তর্ক করতে করতে ওর সেই কথা মনে পড়ে। আমি আবার অত শত জানতুম না। তুই চলে গেলে সুধীর আমায় মতলবটা খুলে বললে। খালি বাড়িটা একজন খদ্দেরকে দেখাবো বলে চাবি চেয়ে নিয়ে নিজেরা গিয়ে ওই ঘরটা বেছে সব জোগাড় করে রেখে আসে। ওই বাতির মতলবও সুধীরের, জানতো যে এমনি ওটা নিববে, নইলে তুই ঘুমিয়ে পড়লে পা টিপে টিপে গিয়ে নিভিয়ে দেওয়া যাবে। আরে গল্পটা ইচ্ছে করেই লাল দাগ দিয়ে রেখেছিলাম। সেই সময়টা না টাকার বড্ড দরকার ছিল রে, ভেবেছিলাম ওই 200 টাকা পেলে অনেকটা উপকার হবে। আর তুই অজ্ঞান হয়ে সমস্ত মাটি করলি। আমি নাকের ডগায় হাত দিয়ে দেখলাম, যেন মনে হলো নিঃশ্বাসটাই নেই তোর। তখন সত্যি ভয় পেয়ে দুজনেই পালালুম রে। সুধাংশু এক দৃষ্টিতে সুধীরের মুখের দিকে তাকিয়েছিল, যেন নিঃশ্বাস রোধ করে তার কথা শুনছিল। বলল, কিন্তু আমি যে গুলি করেছিলাম। সুধীর হেসে বলল, আরে ও সব ফাঁকা ছিল, কার্তুজ তো আমি আগেই বার করে নিয়েছিলাম। ভীতু শৈলেন কোনো রকম বাধা দেওয়ার আগেই সুধাংশুর বজ্রমুষ্টি সুধীরের গলায় চেপে বসল। কি ভেবেছিলি তুই? কি ভেবেছিলি তুই? তখন সে এক হই হই ব্যাপার। উপস্থিত খরিদ্দার থেকে শুরু করে দোকানদাররা মিলেও ছাড়াতে পারে না, এমনই সে বজ্রমুষ্টি। সুধীর অসহায়ের মতো পা ছড়ছিল, কিন্তু সুধাংশুর বিপুল শক্তির কাছে তা কতটুকু। ঠিক সেই সময় পাগলা গারদের 2-3 জন রক্ষী সেখানে এসে উপস্থিত হলো। তারা অনেক কষ্টে তাকে ছাড়িয়ে নিয়ে হাতে হাত কড়া পরিয়ে দিল। সুধাংশুর চোখ দুটো তখন জ্বলছে। একজন রক্ষী বলল, একটু ফাঁক পেয়েছে কি অমনি পালাবে? আর এ ধারা তো বিশেষ খ্যাপামি নেই, দিব্যি মানুষটি। কাজেই আমরা বিশেষ কড়াকড়ি করি না, ওই শুধু ওই মাঝে মাঝে একটু খেপে গিয়ে লোকের গলা টিপি মারতে যায়। আর সেই সময়টা দিই কি সব ভুলভাল বকে। যাই হোক বাবু, চলো 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 চলো। সুধাংশুর চোখের দীপ্তি ততক্ষণে নিভে গেছে। সে সে ভালো মানুষের মতো ওদের সঙ্গে যেতে যেতে অস্ফুট স্বরে বলল, দিদি দিদি ভারী ভয় দেখায়, কেবলই গলা টিপে মারতে আসে, আমি কি করব? এদিকে সুধীর তখনও অর্ধমৃত অবস্থায় পড়ে হাঁপাচ্ছিল।
আজ কাহনে শুনলেন গজেন্দ্র কুমার মিত্র রচিত অলৌকিক থ্রিলার কাহিনী প্রেতের আলিঙ্গন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। শৈলেনের চরিত্রে সিদ্ধার্থ, সুধীরের চরিত্রে অরিজিৎ, দিদি সেউতি, বোন অলিভিয়া, পাগলাগারদের রক্ষী সুভাষ, সম্পাদনা কথা, গল্প পাঠে সুধাংশুর চরিত্রে এবং আবহ ও সমগ্র পরিচালনা আমি আরজে অর্ণব। গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।